ঢাকা ক্যাপিটালস বাজিমাত নাকি অনিশ্চয়তা। বিপিএল এর ঢাকা ফ্র্যাঞ্চাইজি মানেই এক নাটকীয়তা। এই সংস্করণে এক মালিক তো পরের মৌসুমে বদলে যায় অন্য মালিকের হাতে। ফ্র্যাঞ্চাইজি ছুটতে ছুটতে এখন পর্যন্ত এসে পৌঁছেছে যে অভিনেতা এবং সুপারস্টার শাকিব খানের হাতে। শাকিব খানের মালিকানায় সবশেষ সংস্করণে বিপিএল খেলেছিল ঢাকা ক্যাপিটালস। এবার তার মালিকানায় দ্বিতীয় সংস্করণে লড়বে এই দলটি। তবে সবশেষ সংস্করণ তাদের একদমই ভালো কাটেনি বলা চলে, যেখানে তারা 12 ম্যাচে মাত্র 3টি ম্যাচে জয় পেয়েছে, এর মধ্যে 9 ম্যাচ হেরেছে। সব মিলিয়ে 6 পয়েন্ট অর্জন করেছিল এই দলটি। পয়েন্ট টেবিলের 6 নম্বরে থেকে বিদায় নিতে হয়েছিল শাকিব খানের দলকে। তবে এবার কেমন করবে এই দলটি, আসলে কেমন গোছানো হলো বিপিএল এ, তাদের সম্ভাবনা কতটুকু, সেটি আপনাদের সঙ্গে আজ একটু আলোচনার চেষ্টা করব। ইংলিশ কোচ টবি রেডফোর্ডের অধীনে এবার ঢাকা ক্যাপিটালস মাঠে লড়বে বিপিএল এর মঞ্চে। বলার মতো সবচেয়ে বড় তারকাদের কথা যদি একটু বলি, ঢাকা ক্যাপিটালসে আসলে কারা খেলবেন এবং কারা আছেন, এর মধ্যে আমি মনে করি এক্স ফ্যাক্টর হতে পারেন এমন প্লেয়ারের মধ্যে 2-3 জন প্লেয়ার রয়েছেন। তাসকিন আহমেদ, অ্যালেক্স হেলস এবং সাইফ হাসানের মতো গুরুত্বপূর্ণ একজন ব্যাটার রয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত তাদের যে স্কোয়াড, এই স্কোয়াডে তাসকিন আহমেদ হতে পারেন তাদের দলের এক্স ফ্যাক্টর, যিনি গত বিপিএল বলি এবং বিপিএল এর হিস্ট্রিতে যার পরিসংখ্যান খুবই সমৃদ্ধ। বিপিএল এর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছেন সাকিব আল হাসান, যার 149টি উইকেট তার নামের পাশে। তারপরেই কিন্তু এই তাসকিন আহমেদের নাম। তাসকিন আহমেদের পরিসংখ্যান আরো অনেক বেশি সমৃদ্ধ। তিনি 89 ইনিংসে 127টি উইকেট নিয়েছেন। খুবই অসাধারণ পারফরমেন্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই তাসকিন আহমেদ এই মুহূর্তে বাংলাদেশ দলের, যারা বাংলাদেশ দলের বোলিং আক্রমণকে লিড কিংবা নেতৃত্ব দিচ্ছেন, তার মধ্যে তাসকিন আহমেদ হচ্ছেন অন্যতম একজন। এবং বিপিএল এ তার যে ইতিহাস এবং তার যে পরিসংখ্যান, সেখানে আমরা যদি একটু পেছনে তাকাই, যে গত সংস্করণে তাসকিন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। তিনি 25 উইকেট নিয়েছিলেন। এর মধ্যে এক ম্যাচে তিনি 7 উইকেট নিয়েছেন মাত্র 19 রান দিয়ে। বিপিএল হিস্ট্রিতে এর চেয়ে বেস্ট বোলিং ফিগার আর কোনোটিই নেই। তাসকিনই আসলে বেস্ট বোলিং ফিগারের রেকর্ড গড়েছিলেন। তাই এবার সরাসরি সাইনিংয়ে ঢাকা ক্যাপিটালস এই তাসকিনকে দলভুক্ত করেছে। এই টুর্নামেন্টে এবারে বিপিএলে আমার মনে হয় এখন পর্যন্ত এই তাসকিনই হতে পারেন ঢাকা ক্যাপিটালসের এক্স ফ্যাক্টর। ঢাকার শক্তির জায়গা এবং দুর্বলতার জায়গা কোনটি, সেটিও আমরা যদি একটু বেছে নিই। ঢাকার শক্তির জায়গা যদি আমি বলি, সেটি হচ্ছে ঢাকার টপ অর্ডার খুবই দুর্দান্ত। সেখানে সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং পাকিস্তানের উসমান খানের মতো একজন ব্যাটার রয়েছেন। এই 3 ব্যাটার আসলে দুর্দান্ত শুরু এনে দিতে পারেন। পাওয়ার প্লেতে তারা ভালো সূচনা এনে দিতে পারেন ঢাকা ক্যাপিটালসকে। আর সাইফ হাসানের কথা যদি একটু বলি, এই মৌসুমে বিশেষ করে 2025 সালে জাতীয় দলে তিনি আবার যখন সুযোগ পেলেন, নিজেকে তিনি প্রমাণ করে চলেছেন এবং দলে থিতু হয়ে আছেন এখন পর্যন্ত। তার দিকে চোখ থাকবে। তিনি আসলে চাইলে মেরেও খেলতে পারেন এবং পরিস্থিতি অনুযায়ী তিনি ধরেও খেলতে পারেন। তিনি হতে পারেন টপ অর্ডারে গুরুত্বপূর্ণ একজন। চেনা কন্ডিশনে এই সাইফ হাসান হয়তো দুর্দান্তভাবে জ্বলে উঠতে পারেন এবং ঢাকা ক্যাপিটালসকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে বলে আমি মনে করি। এর মধ্যে যদি আমরা টপ অর্ডারে আরেক ব্যাটারের কথা বলি, অ্যালেক্স হেলস এই মুহূর্তে টি-20 ক্রিকেটে, বিশ্ব টি-20 ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার উপরে আছেন শুধু হচ্ছে ক্রিস গেইল এবং কিরণ পোলার্ড। গেইল সর্বোচ্চ রান সংগ্রাহক, তারপরেই কিন্তু আছেন হচ্ছে কিরণ পোলার্ড থেকে 10-12 রান মাত্র দূরে এই অ্যালেক্স হেলস। 36 বছর বয়সী হেলসের সামনে সুযোগ আছে এই বিপিএলে ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-20 রানের রাজা হওয়ার। আর যদি ওসমান খানের কথা বলি, ওসমান খান আসলে পাকিস্তান দলে খুব বেশি থিতু হতে পারেননি। আজ এক ম্যাচে আছেন, তো পরের ম্যাচে বাদ পড়ছেন। তবে সবশেষ কয়েকটি ম্যাচে তিনি ভালো খেলে আসছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ওসমান খান চট্টগ্রামের হয়ে সবশেষ বিপিএলও সেঞ্চুরি করেছিলেন এবং দারুণ পারফরমেন্স করে দিয়েছিলেন। ঢাকার মিডল অর্ডারটা কেমন হবে এ নিয়ে আমার কিছুটা সংশয় এবং শঙ্কা রয়েছে। আসলে তাদের মিডল অর্ডারটা কি আসলে খুব বেশি শক্তিশালী বলা যাবে কিনা। তাদের মিডল অর্ডারে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি, এরপর সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন। এর মধ্যে সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন আসলে টি-20 দলে, বাংলাদেশ দলে তো আসলে তারা দীর্ঘদিন যাবতই নেই। এর মধ্যে টি-20 দলে তারা সুযোগ ঠিকঠাকভাবে পেয়েছেন কিনা, এর আগেও সেই প্রশ্ন থাকছে।
দীর্ঘদিন যারা আসলে টি-20 ক্রিকেটের বাইরে ঘরোয়া ফরম্যাটেও আসলে তারা টি-20তে সেভাবে আসলে খেলতে দেখা যায় না। এর মধ্যে নাসির খুব সম্ভবত এনসিএল টি-20তে খেলেছেন, বাকিরাও খেলেছেন। তবে এই এনসিএল টি-20তে যে তাদেরকে বিবেচনা করা যাবে, তারা যে বিপিএল এ খুব ভালো করবেন এই জিনিসটা আসলে বলা মুশকিল। তবে শামীম হোসেন পাটোয়ারি জাতীয় দলের হয়ে মাঝে মধ্যে পারফরমেন্স করে আসছিলেন, বিগত কিছু ম্যাচে আসলে তিনিও ফর্মে নেই। তো সেই বিবেচনা আসলে মিডল অর্ডারের টি-20 মানের ব্যাটিং গভীরতা নেই বললেই চলে ঢাকা ক্যাপিটালস। এর মধ্যেও লঙ্কান অলরাউন্ডার দাসুন সানাকা, আব্দুল্লাহ আল মামুন ও ইরফান শুক্কুর হতে পারেন এই দলের জন্য বড় এক চমক। এই তিনজন আসলে ম্যাচের যে মিডল অর্ডারের যে সমস্যাটা, এই তিনজনের হাত ধরেও হয়তো কিছুটা কাটিয়ে উঠতে পারে ঢাকা ক্যাপিটালস। ঢাকার পেস বোলিং আক্রমণটা কি রকম হতে পারে সেটাও আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তাসকিন আহমেদের সঙ্গে আমার মনে হয় সাইফুদ্দিন ছুটি বাঁধবেন। সাইফুদ্দিনের বোলিং রেকর্ডও কিন্তু বিপিএল এ খুবই দুর্দান্ত। আমার মনে হয় যে মুস্তাফিজ এবং তাসকিন আহমেদের পরে এই মুহূর্তে বিপিএল এ পেসারদের মধ্যে, বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে সফল হচ্ছেন সাইফুদ্দিন। তার নামের পাশে 84টি উইকেট রয়েছে। এই সাইফুদ্দিনের ইয়র্কার এবং তার যে রিভার্স সুইং, এটি হতে পারে যে কোনো প্লেয়ারের জন্য বড় চ্যালেঞ্জ। এই দুই তারকার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মারুফ নিতা, যিনি 2024 বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন এবং তিনি কিন্তু খুবই ভালো বোলিং করেছিলেন। প্রথম মৌসুমে তিনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন এবং অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলের ক্রিকেটারও। স্পিন আক্রমণে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গে রয়েছেন আফগান স্পিনার জোবাইরুল্লাহ আকবরী। এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি হলো টপ অর্ডার দারুণ শুরু করতে পারবে, কিন্তু মিডল অর্ডারে তাদের যে গভীরতা সেটি আসলে নেই। আর তৃতীয় নাম্বার যে ব্যাপারটি তাদের যে দুর্বলতা, সেটি হলো তাদের আসলে লোয়ার অর্ডারে যে ব্যাটিং, সেখানে যে একজন ভালো ফিনিশার থাকবে ওই মানের কোনো তাদের আসলে ফিনিশারও নেই। আরেকটি যদি বলি সেটি হচ্ছে ডেথ ওভারে তাদের যে সমস্যা, সেটি আসলে খুব বড় আকার ধারণ করতে পারে। তাসকিন আহমেদ পাওয়ার প্লেতে ভালো শুরু করতে পারেন, কিন্তু আমরা দেখি মাঝে মধ্যে তিনি ডেথ ওভারে খেয়ে হারান। তার সঙ্গে মিডল ওভারে ভালো বোলিং করে থাকেন সাইফুদ্দিন, কিন্তু সাইফুদ্দিনও ডেথ ওভারে গিয়ে অনেক সময় খেয়ে হারান এবং 25-30 রান পর্যন্ত তিনি দিয়ে দেন। সব মিলিয়ে টাকার জন্য দুশ্চিন্ত হতে পারে ডেথ ওভারের বোলিং এবং নাসির কিংবা তাইজুল ইসলামদের যে স্পিন বোলিং আক্রমণ, সেই জায়গায় ভেরিয়েশন বলতে আসলে কিছু নেই। অন্যান্য দলগুলোর মধ্যে হয়তো আমরা দেখতে পাবো লেগ স্পিনার কিংবা মিস্ট্রি স্পিনার, কিন্তু ঢাকা ক্যাপিটালসের স্পিনেও আসলে ভালো দুর্বলতা রয়েছে। এখান থেকে আসলে কাটিয়ে তারা এর মধ্যে যদি আরো ভালো যদি কোনো সাইনিং করে তো ভালো। তবে আমার মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত তাদের যে টিম, এই টিম অলৌকিক যদি কোনো কিছু না করে তাহলে হয়তো তাদের জন্য সুপার 4 বলি আমরা যে বলি যে প্লে অফের কথা যদি বলে থাকি, ওই প্লে অফ নিশ্চিত করাও আসলে খুবই কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে।